আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। প্রায় 5.5 মাস বন্ধ থাকার পর খুলেছে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়। একাডেমিক ছুটি কমিয়ে পাঠদানে ক্ষতিপূরণের দাবি শিক্ষার্থীদের। এনসিপির ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ গড়তে চায়, টাঙ্গাইল সমাবেশে নাহিদ ইসলাম। মার্কিন শুল্ক আলোক নিয়ে এখনো সমাধান না হওয়ায় চরম অনিশ্চয়তা চট্টগ্রামের গার্মেন্টস মালিকরা। বন্ধ হয়ে যেতে পারে অনেক কারখানা। এবং উদ্বোধনের আগে লন্ডভন্ড কুয়াকাটা সমুদ্র সৈকত সড়ক নির্মাণ গাফলতি থাকলে ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস কর্তৃপক্ষের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দেব বিস্তৃত সংবাদ। প্রায় 5.5 মাস বন্ধ থাকার পর আজ থেকে খুলেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। কুয়েটে শুরু হয়েছে শিক্ষা কার্যক্রম। এদিকে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় গঠিত কমিটি তদন্ত কাজ চালিয়ে যাবার পাশাপাশি বাকি সমস্যাগুলো পর্যায়ক্রমে নিরসনের কথা জানিয়েছেন নতুন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাকসুদ হেলালি। অন্যদিকে একাডেমিক ছুটি কমিয়ে পাঠদানের ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। খুলনা থেকে এস.এম. হাবিবের রিপোর্ট, জানাচ্ছেন এস.এম. আশরাফ। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ নিয়ে সংঘর্ষ এবং একে কেন্দ্র করে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় 5 মাস বন্ধ থাকার পর মঙ্গলবার শিক্ষার্থীদের কোলাহলে মুখরিত হয়ে উঠেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট ক্যাম্পাস। সোমবার নিরাপত্তা কমিটির সভা শেষে ক্লাসসহ একাডেমিক কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের সকল হল ও ল্যাব খুলে দেন নতুন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাকসুদ হেলালি। শিক্ষার্থীদের কোলাহলে প্রাণ ফিরে পায় ক্যাম্পাস ও ক্লাসরুম। আজকে সকালে আমাদের 2টা ক্লাস হয়েছে, 3টা হওয়ার কথা ছিল। একটা স্যারের ক্লাস শেষ হয়ে গেছিল আগে, এই জন্য ওই ক্লাসটা হয়নি, আর বাকি 2টা ক্লাস হয়েছে। আর স্টুডেন্ট অনেক আসছে। দীর্ঘ 5 মাস পর আমাদের আজকে শুরু হলো। সকালের ক্লাস ছিল, 2টা ক্লাস আমরা করলাম। আমাদের অনেক গ্যাপ গেছে, এখন আমরা এরিয়া কভার করার জন্য স্যাররা চেষ্টা করতেছে। ক্যাম্পাসে অনেক বিষয় আছে যা সমাধান সময় সাপেক্ষ বলে জানান নতুন উপাচার্য ডক্টর মোহাম্মদ মাকসুদ হেলালি। সবার মতামত সহায়তা নিয়ে কুয়েটের শিক্ষা কার্যক্রম এগিয়ে নেওয়ার কথাও জানান তিনি। সবার সঙ্গে বসেছি, বারে বসেছি, বারে সবার সঙ্গে কথা বলেছি, এই সমন্বয়টা করার চেষ্টা করেছি। আমার কাছে শুধু সমন্বয় করার কিছু না, আমি সমন্বয় করার চেষ্টা করেছি, সবাইকে বারবার বলে সমন্বিত করার চেষ্টা করেছি, আর কিছু। গত 18 ফেব্রুয়ারি ক্যাম্পাসে রাজনীতি বন্ধের দাবিতে কুয়েট শিক্ষার্থীদের দুই পক্ষ সহ বহিরাগতদের ত্রিমুখী সংঘর্ষ হয়। শিক্ষার্থী ও শিক্ষকদের পাল্টাপাল্টি নানা দাবির পরিপ্রেক্ষিতে বন্ধ হয়ে যায় বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আগামী 11 দিন সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনীকে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য চিঠি দিয়েছে পুলিশের বিশেষ শাখা এসবি। তারা বলছে, আওয়ামী লীগ এই সময় দেশ জুড়ে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। এই অবস্থায় এসবি থেকে বিভিন্ন ইউনিটকে জরুরি চিঠি পাঠানো হয়। সংস্থাটির গোয়েন্দা তথ্য বলছে, আওয়ামী লীগ গোপনে একত্রিত হয়ে হামলা বা সহিংসতা ঘটাতে পারে। আগামী 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত সময়কে কেন্দ্র করে অনলাইন ও অফলাইনে সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হতে পারে বলে মনে করছে এসবি। দলটি কিছু নেতা ও কর্মী এই সময় সরকারি ও বেসরকারি স্থাপনায় হামলা, বিশৃঙ্খলা এবং ভাঙচুর চালাতে পারে বলে আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক করেছে পুলিশের বিশেষ শাখা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযান ও মোবাইল পেট্রোল পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। রংপুরে হিন্দুদের বাড়ি ঘরে হামলা ও লুটপাটের ঘটনায় জড়িতদের বিচারে আওতায় আনার পাশাপাশি যিনি ধর্ম অবমাননা করেছেন তাকেও বিচারে আওতায় আনার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে টাঙ্গাইলের নিরালা মোড়ে আয়োজিত সমাবেশে তিনি এ দাবি জানান। এনসিপি ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ করতে চায় বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। এ সময় তিনি যারা বাংলাদেশের স্থাপিত তাদেরকে বাদ দিয়ে একজনকে জাতির পিতা ঘোষণা করা হয়েছে, কিন্তু মওলানা ভাসানী না থাকলে শেখ মুজিব তৈরি হতেন না। বাংলাদেশে শুধু একজন জাতির পিতা নন, কয়েকজন জাতির পিতা রয়েছেন।
তার মধ্যে অন্যতম মৌলানা ভাসানী। সবাই এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, বাংলাদেশের মানুষ এখন প্রশাসন, পুলিশ ও মিডিয়াকে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দালাল হিসেবে দেখতে চায় না। এই বাংলাদেশের প্রশাসনকে, পুলিশকে, অন্যান্য বাহিনীকে বাংলাদেশের জন্য দেখতে চাই, বাংলাদেশের মানুষের জন্য দেখতে চাই। আগামীর বাংলাদেশে আমরা মিডিয়াকেও কোন ব্যক্তি, গোষ্ঠী, দলের দালাল হিসেবে দেখতে চাই না। কোন ধরনের দলীয়, ব্যক্তিগত অন্য কোন প্রভাবের প্রোটেকশন দিয়ে এই বাংলাদেশে আর চাঁদাবাজদের রক্ষা করা যাবে না। বাংলাদেশের কোন একজন জাতির পিতা নয়, বাংলাদেশে অনেকজন জাতির পিতা রয়েছে, তার মধ্যে অন্যতম রয়েছে মাওলানা ভাসানী। কয়েকদিন ধরেই রংপুরের গঙ্গাছড়া একটি উপজেলায় আমাদের হিন্দু জনগোষ্ঠীদের বাসভবনে, বাড়িঘরে হামলা চালানো হয়েছে, লুটপাট চালানো হয়েছে। আমরা তীব্র নিন্দা জানাই। ধর্ম অবমাননার অভিযোগে আমাদের নবীজিকে সেখানে কটূক্তি করা হয়েছে। আমাদের নবীজিকে যদি কেউ কটূক্তি করে, আমাদের ধর্মকে যদি কেউ অবমাননা করে, আমরা অবশ্যই তার বিচার চাই। চট্টগ্রামে গার্মেন্টস কারখানায় প্রায় 70% পোশাকই রপ্তানি হয় যুক্তরাষ্ট্রের বাজারে। তবে দেশটির শুল্ক আরোপ নিয়ে এখনও কোনো সমাধান না হওয়ায় চরম অনিশ্চয়তায় চট্টগ্রামের গার্মেন্টস মালিকরা। ব্যবসায়ীরা বলছেন, শুল্ক বাড়লে বন্ধ হয়ে যেতে পারে অনেক কারখানা, চাকরি হারাতে পারে কয়েক লাখ গার্মেন্টস কর্মী। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি গার্মেন্টস পণ্য রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে। এর মধ্যে চট্টগ্রাম অঞ্চলের মোট পোশাক রপ্তানির 70% গন্তব্যই যুক্তরাষ্ট্র। কিন্তু শুল্ক সংক্রান্ত জটিলতা নিরসন না হওয়ায় চরম উৎকণ্ঠায় তৈরি পোশাক খাত সংশ্লিষ্টরা। চলমান আলোচনা সফল না হলে আগামী 1 আগস্ট থেকে দিতে হবে বাড়তি শুল্ক। এর পাশাপাশি এখনো মেলেনি বসন্তকালীন পোশাক তৈরির ক্রয়াদেশ। সমাধান না হলে ভেস্তে যেতে পারে সামনের বিশ্বকাপে পোশাক তৈরির স্বপ্ন। 35 থাকতেছে না আরো কমতেছে, সেটা আমরা এখনো পর্যন্ত আমরাও বুঝতেছি না, বায়ারও বুঝতেছি না। তাহলে এই টাকাটা বা এই পার্সেন্টেজটা কে দিবে? সেই কারণে আমাদের বায়ারে অলমোস্ট জুলাইয়ের পরে যা প্রোডাকশন হবে সবগুলো হোল্ডে রাখছে, এবং ফিউচারে যেগুলো আপনার অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর যে স্প্রিং সিজন, এগুলো অর্ডারগুলো কিন্তু এখনো পর্যন্ত আমরা পাচ্ছি না। গার্মেন্টস মালিকরা বলছেন, ভারত, ভিয়েতনাম, কম্বোডিয়া কিংবা চীনের মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলোর চেয়ে ট্যারিফ কম না হলেও অন্তত সমান করতে হবে, না হলে লোকসানে পড়তে পারে চট্টগ্রামের প্রায় 200 পোশাক কারখানা। ট্যারিফ যেন আমাদের প্রতিদ্বন্দ্বী দেশগুলির থেকে কম হয়। যদি প্রতিদ্বন্দ্বী দেশের তুলনায় আমাদের ট্যারিফটা বেশি হয়, তাহলে আমরা কিন্তু প্রতিযোগিতায় পিছিয়ে পড়ব, অনেক ক্ষেত্রে ছিটকে পড়ার সম্ভাবনা থাকবে। বিশেষজ্ঞরা বলছেন, এই শুল্ক বাড়লে বন্ধ হয়ে যেতে পারে অনেক কারখানা, চাকরি হারাতে পারে কয়েক লাখ গার্মেন্টস কর্মী। তাই যুক্তরাষ্ট্রের বাইরে সম্ভাবনাময় বাজার ধরতে এখন থেকে জোর প্রচেষ্টা চালানোর দাবি ব্যবসায়ীদের। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। উদ্বোধনের আগেই ভেঙে গেছে কুয়াকাটা সৈকত সংলগ্ন সড়ক। সাগরের অস্বাভাবিক জোয়ারে লন্ডভন্ড হয়ে গেছে প্রায় 5 কোটি টাকা ব্যয় নির্মিত 1300 মিটার সড়কের 1/3। ঠিকাদারদের বিরুদ্ধে নিম্নমানের কাজের অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন। পটুয়াখালী থেকে জাহিদ রিপনের রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। সৈকতে পর্যটকদের চলাচলের সুবিধায় হোটেল সিবিউ থেকে জাতীয় উদ্যান জাউবন পর্যন্ত 1300 মিটার রাস্তা নির্মাণের উদ্যোগ নেয় কুয়াকাটা পৌরসভা। 4 কোটি 75 লাখ টাকা ব্যয়ে এ প্রকল্পের নির্মাণ কাজ পায় তৎকালীন মেয়র আনোয়ার হাওলাদারের ঘনিষ্ঠ 3 সহযোগী। এরই মধ্যে প্রকল্পের বিপরীতে 1.5 কোটি টাকার বিল উত্তোলন করেছে নির্মাতা 3 প্রতিষ্ঠান। জোয়ারে সড়কটি বিধ্বস্ত হওয়ায় কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। পরিকল্পনা ছাড়া কাজ করায় আমাদের এই রোডটা বর্তমানে এই যে পরিস্থিতি ভেঙে গেছে, এটা আমাদের জন্য দুর্ভোগ। কাজটা করছে, কাজ বেশি ভালো করে নাই, এই জন্য ফেলাইছে, ঠিকভাবে সিমেন্ট বেলি দেয় না, এই জন্য ফেলাইছে। সাগর পার একেবারে ভাঙিয়া রাস্তার পাশে যাইবে গিয়া। এখন সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত যে মেরিন ড্রাইভটা যে আপনার টিকসই ভাবে করা উচিত। ঠিকাদারি প্রতিষ্ঠান SM ট্রেডার্সের স্বত্বাধিকারী সাদ্দাম মালের দাবি, তিনি সরাসরি কাজ করেননি, রুহুল আমিন নামে একজনকে সাব কন্ট্রাক্ট দিয়েছেন। তবে 3 প্রতিষ্ঠানের মালিকদের মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। অন্যদিকে স্বজনপ্রীতির অভিযোগ অস্বীকার করেছেন সাবেক মেয়র আনোয়ার হাওলাদার।
প্রমাণ পেলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা যখনই দেখছি যে কাজ খারাপ হচ্ছে ওর পর থেকে টাকা দিই নেই। নিম্নমানের কমিটির জন্য আমরা নিম্ন কাজের জন্য কমিটি গঠন করছি, কাজের মান ইত্যাদি দেখে তারা সুপারিশ করবে, এরপরে আমরা ওই অনুযায়ী ব্যবস্থা। দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সড়কটি পুনর্নির্মাণের তাগিদ এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের আমন্ত্রণে তার সাথে মতবিনিময় করেছেন দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান পিএইচপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান। তিনি জানান, এই সাক্ষাতে দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার হয়েছে। সোমবার কুয়ালালামপুরে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। ফারহিন ইসলাম টুম্পার রিপোর্ট। আধুনিক মালয়েশিয়ার রূপকার ও সাবেক প্রধানমন্ত্রী ড মাহাথির মোহাম্মদের আমন্ত্রণে মালয়েশিয়া সফর করেন দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান পিএইচপি ফ্যামিলির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সমাজসেবায় ২১ পদকপ্রাপ্ত শিল্পপতি আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান। দেশটির রাজধানী কুয়ালালামপুরে স্থানীয় সময় সোমবার মাহাথির মোহাম্মদের সাথে সাক্ষাৎ করেন তিনি। এ সময় মালয়েশিয়ার এই রূপকার সুফি মিজানকে স্বাগত জানান এবং নৈশভোজে মিলিত হন। শতবর্ষে পদার্পণ করায় মাহাথির মোহাম্মদকে ফুলেল শুভেচ্ছা জানান সুফি মোহাম্মদ মিজান। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই মতবিনিময় আয়োজনে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ব্যক্তিত্ব জিল্লুর রহমান, পিএইচপি পরিবারের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন ও পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম রিঙ্কু। ২০১৪ সালে সুফি মিজানুর রহমানের আমন্ত্রণে সস্ত্রীক বাংলাদেশে আসেন মাহাথির। সে সময় পিএইচপি ফ্যামিলির বিশ্ববিদ্যালয় ইউআইটিএস এর দ্বিতীয় সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি। এছাড়া মাহাথিরের কনিষ্ঠ পুত্র মোহাম্মদ আক্তার পারভেজ বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার অনারারি কনসাল। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা। পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এফবি সাগরকন্যা নামে মাছ ধরার একটি ট্রলার ডুবির ঘটনায় ৬ জেলে নিখোঁজ হয়েছেন। এই ঘটনায় সমুদ্রে ৪ দিন ভেসে থাকার পর ৯ জেলেকে উদ্ধার করে অপর ২টি মাছ ধরার ট্রলার। পরে তাদেরকে কলাপাড়া উপজেলার হাসপাতালে ভর্তি করা হয়। গত শুক্রবার সকাল ১০টার দিকে বঙ্গোপসাগরের শেষ বয়ার ৭৫ কিলোমিটার গভীরে এ দুর্ঘটনা ঘটে। মহিপুর থানার ওসি মাহমুদ হাসান জানান, নিখোঁজ জেলেদের সন্ধান চেষ্টা চলছে। খাগড়াছড়ি সেনা রিজিয়নের আওতাধীন বাঘাইছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর আস্থানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। ভোরে উপজেলা নরেন্দ্র কারবারি পাড়া এলাকায় ইউপিডিএফ এর গোপন আস্থানায় এই অভিযান চালায় তারা। এ সময় সেনা উপস্থিত টের পেয়ে ইউপিডিএফ সদস্যরা পালানোর চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় ঘটনা ঘটে। অভিযানের বিষয়টি নিশ্চিত করে বাঘাইহাট জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ রানা জানান, এই অভিযান শুধুমাত্র পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে। সাধারণ জনগণ ও তাদের জানমালের নিরাপত্তা রক্ষায় বদ্ধপরিকর বাংলাদেশ সেনাবাহিনী। চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী রুটে বাস চলাচল শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক খালিকুজ্জামান শামীম। তিনি জানান, এক চালককে মারধর করাকে কেন্দ্র করে ২ জেলার মধ্যে বাস চলাচল বন্ধ ছিল। আজ রাজশাহী বাস মালিক সমিতি ভবনে উভয় জেলার বাস মালিক শ্রমিক নেতাদের মধ্যে বৈঠকে সমঝোতা হয় বিকেল ৩:৩০ থেকে বাস চলাচল শুরু হয়। সিরাজগঞ্জের শাহজাদপুরে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সুবিধা বঞ্চিত ২,০০০ নারী পুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেছে সেনাবাহিনী। জুলাই বিপ্লবকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া অঞ্চলের আয়োজনে ও ১১ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে সোমবার শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের দুগুলি উচ্চ বিদ্যালয়ে এই চিকিৎসা সেবা দেওয়া হয়। মেডিকেল ক্যাম্পে মেডিসিন, প্রসূতি রোগ তদন্ত এবং নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নেন। নড়াইলে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেক্রেটারি ইনস্টিটিউশন
স্কিল এসটিপি এর আওতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এইসব পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, জেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমেদ ও জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু উপস্থিত ছিলেন। মাদারীপুরে শিবচরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। সকালে শিবচর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম এসটিপি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয় এর আয়োজন করে। অনুষ্ঠানে 2022-2023 সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে 40 জন মেধাবী শিক্ষার্থীকে নগদ টাকা ও সার্টিফিকেট দেওয়া হয়। জামালপুর জেলা আওয়ামী লীগ উপদেষ্টা ও মেষ্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক বাবুকে জামিন দিয়েছে আদালত। আটকের 20 ঘণ্টার পর তিনি জামিনে মুক্তি পান। সোমবার সন্ধ্যায় শহরের 5 রাস্তা মোড়ের একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানের মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে তাকে জামালপুর সদরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে পাঠানো হয়। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব আহমেদ তালুকদার জামিন মঞ্জুর করেন বলেন জানিয়েছেন নাজমুল হক বাবুর আইনজীবী মাহফুজা সুলতানা সাথী। নাজমুল হক বাবুকে আদালতে পাঠানোর আগে তার মুক্তির দাবিতে থানা চত্বরে অবস্থান নেয় মেষ্টা ইউনিয়নের কয়েকশো সাধারণ মানুষ। এ সময় থানার গেটে দাঁড়িয়ে নাজমুল হক বাবু জনগণকে শান্ত করে পুলিশ ভ্যানে আদালতে যান। নাটোরের বোড়াইগ্রামে 11টি দোকানে দখলের অভিযোগে ওয়ার্ড জামায়াতের সভাপতি সহ 4 জনকে আটক করেছে সেনাবাহিনী। পরে দোকানগুলো উদ্ধার করে সংশ্লিষ্ট মালিকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। ক্ষতিগ্রস্তরা জানায় জোয়ারি ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি রুহুল আমিনের নেতৃত্বে উপজেলার আহমেদপুর বাজারের 11টি দোকান নিজেদের দাবি করে। পরে দোকান প্রতি 5,000 টাকা ভাড়া নির্ধারণ করে দেয়। দোকান মালিকরা টাকা দিতে অস্বীকৃত জানালে সবগুলো দোকানে তালা লাগিয়ে দেয় রুহুল আমিন। ব্যবসায়ীদের অভিযোগের প্রেক্ষিতে সেনাবাহিনী অভিযান চালিয়ে জামায়াত নেতা রুহুল আমিন, তার ভাই হায়দার আলী, আজিম উদ্দিন ও মুজিবুর রহমানকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। নাটোরের গুরুদাসপুরে 2 ট্রাকের সংঘর্ষে আবু সাইদ নামে ট্রাকের হেলপার নিহত হয়েছে। আহত হয়েছে চালকসহ আরও 2 জন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। পুলিশ জানায় ভোর 5টার দিকে গুরুদাসপুর উপজেলার কাছিকাটা টোল প্লাজা এলাকায় বনপাড়া হাটে কুমরুল মহাসড়কে ঢাকা থেকে রড বোঝাই একটি ট্রাককে পেছন থেকে অপর একটি ট্রাক ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকের হেলপার আবু সাইদ ঘটনাস্থলে নিহত হয়। নিহত আবু সাইদ রাজশাহীর কাশিয়াডাঙ্গার বাসিন্দা। নারায়ণগঞ্জের বিদ্যানিকেতন হাই স্কুলে শুরু হয়েছে 2 দিন ব্যাপী বিজ্ঞান মেলা। সকালে মেলা উদ্বোধন করেন বাংলাদেশ হুঁশিয়ারি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ বদিউজ্জামান। নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম ও বিদ্যানিকেতন হাই স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা এই সময় উপস্থিত ছিলেন। মেলায় মোট 26টি প্রজেক্ট উপস্থাপন করেছে শিক্ষার্থীরা। হবিগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে সকালে র্যালি বের করা হয়। র্যালি শেষে মেলার উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ডক্টর ফরিদুর রহমান। পরে আলোচনা সভায় জেলা প্রশাসক সহ সিলেট বিভাগীয় বন কর্মকর্তা হুমায়ুন কবির ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম বক্তব্য রাখেন। মেলায় 12টি স্থলে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিক্রয় ও প্রদর্শন করা হচ্ছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।